দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়েত হাসান। শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। 3 পার্বত্য জেলা অনেকটাই শান্ত, তবে আতঙ্ক এখনও কাটেনি। রাঙ্গামাটি থেকে 144 ধারা প্রত্যাহার। নওগাঁর পোরশা সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটকের পর নিখোঁজ 2 যুবক, নিশ্চুপ বিজিবি। দখল দূষণে অস্তিত্ব সংকটে রাজশাহীর 21টি নদী, দখলমুক্ত করে স্বাভাবিক প্রবাহ ফেরানোর দাবি। এবারে পুরো আয়োজনে যাচ্ছি। সহিংসতার পর 3 পার্বত্য জেলা আজ অনেকটাই শান্ত রয়েছে, তবে জনমনে আতঙ্ক এখনও পুরোপুরি কাটেনি। পরিস্থিতির উন্নতি হওয়ায় রাঙামাটিতে আজ বেলা 11টা থেকে 144 ধারা প্রত্যাহার করেছে প্রশাসন। রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন এমন তথ্য নিশ্চিত করেছেন। রাঙামাটিতে আদিবাসী ও বাঙালিদের সহিংসতার রেশ পাহাড়ের অন্যত্র ছড়িয়ে পড়ে, ঘটে প্রাণহানিও। আজ সেখানে সম্প্রীতি সমাবেশ হচ্ছে। খাগড়াছড়ির সার্বিক পরিস্থিতিও আজ শান্ত রয়েছে। প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আপনারা জানেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন আমরা স্বাভাবিক দেখতে পাচ্ছি, এখন তথ্য সবকিছু আমাদের নিয়ন্ত্রণে আছে। এই 2টি মামলার আলোকেই আমাদের তদন্ত প্রক্রিয়া চলছে। কোনো অপরাধকারী যে আইন হাতে তুলে নিয়েছে তিনি কোনোভাবেই ছাড়া পাবেন না। দর্শক, রাঙ্গামাটির খবর জানাতে চাই। সহকর্মী মিশু দে সেখান থেকে আমার সঙ্গে যোগ দিয়েছেন। মিশু, সম্প্রতি সমাবেশ কোন পর্যায়ে রয়েছে, এতে কারা অংশ নিচ্ছেন, আর পরিস্থিতি নিয়ে বক্তারা কী বা বলছেন? হ্যাঁ রুবায়েত, রাঙামাটিতে যে শুক্রবারের সংঘর্ষ, সেই শুক্রবারের সংঘর্ষের পরে 144 ধারা এবং আজ সকাল 11টায় পরিস্থিতি শান্ত হয়ে আসলে 144 ধারা প্রত্যাহার করে নেওয়া হয়। তবে রাঙামাটিতে যে অশান্তির একটি পরিবেশ সৃষ্টি করার পায়তারা করা হয়েছিল এবং সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা হয়েছিল, সেই সম্প্রীতি যাতে অটুট থাকে সেজন্য আজ বিকেল 3:30টার দিকে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে একটি সম্প্রীতি সমাবেশের আয়োজন করা হয়। সেই সম্প্রীতি সমাবেশ এখনও চলছে। সম্প্রীতি সমাবেশে রাঙামাটির যে রাজনৈতিক দল, পাশাপাশি রাঙামাটির যে ধর্মীয় প্রতিনিধিবৃন্দ তথা রাঙামাটির সর্বসাধারণের একটি সমাগম হয়েছে। সেখানে নানা ধরনের প্রস্তাব আসছে, যার মধ্যে রয়েছে রাঙামাটির যে সকল আহতরা রয়েছেন এই সংঘর্ষে তাদের যাতে সুচিকিৎসা করা হয়, কারণ আরেকটি প্রাণও যাতে ঝরে না পড়ে, কারণ প্রাণ ঝরলে হয়তো আরও বেশি করে গুজব ছড়াবে এবং পরিস্থিতি আরও বেশি অস্বাভাবিক হতে পারে। সে কারণে যাতে যারা আহত রয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা যাতে প্রশাসনের পক্ষ থেকে করা হয় এবং তাদের সহযোগিতা করা হয়। পাশাপাশি রাঙামাটির কমিউনিটি পর্যায়ে যাতে সকল ধরনের মানুষকে নিয়ে একটি সম্প্রীতির আবহ সৃষ্টি করা হয়, যাতে কোনো ধরনের গুজব রাঙামাটিতে আর ছড়াতে না পারে। কারণ গতকাল রাতে কিন্তু রাঙামাটি একটি গুজবের নগরীতে পরিণত হয়েছিল, যার কারণে রাঙামাটি এই বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে, যাতে রাঙামাটিতে আর যাতে কোনো ধরনের গুজব ছড়িয়ে পড়তে না পারে। এতে পরিবহন শ্রমিক নেতারা উপস্থিত হয়েছেন। আপনারা জানেন যে রাঙামাটিতে পরিবহনের ক্ষেত্রে যে শুক্রবারের বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিল থেকে রাঙামাটিতে অসংখ্য পরিবহনে হামলা করা হয় এবং চালকদের আহত করা হয়, যার কারণে রাঙামাটিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। সে পরিবহন ধর্মঘটটি কিভাবে প্রত্যাহার করা যায় সে বিষয়ে এই সম্প্রীতি সমাবেশের পর আরেকটি সভা হবে বলে আমরা জানতে পেরেছি, যেখানে রাঙামাটির পরিবহন সেক্টরের নেতারা উপস্থিত থাকবেন এবং তাদের পরিবহন সেক্টরের নেতারা কিন্তু একটি দাবি আগে থেকে করে আসছিলেন, যারা আহত হয়েছেন এবং যে সকল ক্ষতি হয়েছে সে ক্ষতিপূরণটা তারা সে ক্ষতিপূরণ দাবি করছেন। সেই ক্ষতিপূরণটি কিভাবে দেওয়া হতে পারে সেটি আমরা এই সভার শেষে আরেকটি যে পরিবহন সেক্টরের নেতাদের নিয়ে সভা আহ্বান করা হয়েছে সেই সভায় পরবর্তী আমরা জানতে পারবো। পাশাপাশি রাঙামাটির সম্প্রীতি সমাবেশ এখনও চলছে। সে সমাবেশ থেকে আরও একটি সম্প্রীতি র্যালির আয়োজনের প্রস্তাব এসেছে, হয়তো সেটিও গ্রহণ করা হতে পারে। সে বিষয়ে আমরা পরবর্তীতে জানাতে পারবো। এই সহকর্মী যোগ দিয়েছিলেন রাঙামাটি থেকে, মিশু আমার সঙ্গে যোগ দিয়েছিলেন, তিনি জানাচ্ছিলেন।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য দক্ষ জনবল তৈরি করতে 91 জন শিক্ষার্থীকে সরকারি খরচেই রাশিয়ায় পড়াতে পাঠায় আওয়ামী লীগ সরকার। সেখান থেকে ডিগ্রি নিয়ে ফিরলেও চাকরি পাননি অন্তত 44 জন। বঞ্চিতদের দাবি তাদের যথাযথ সুযোগ দেওয়া হয়নি। এক্ষেত্রে বৈষম্য হয়েছে কিনা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রক্ষণাবেক্ষণ ও পরিচালনার জন্য দক্ষ জনবল তৈরি করতে শিক্ষাবৃত্তি দিয়ে 2015 সাল থেকে নির্বাচিত শিক্ষার্থীদের রাশিয়া পাঠানো শুরু করে আওয়ামী লীগ সরকার। বৃত্তির শর্ত ছিল চাকরিতে নিয়োগের প্রয়োজনীয় যোগ্যতা অর্জন করলে পরমাণু শক্তি কমিশন বা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে তাদের চাকরি হবে। কয়েক ধাপে 91 জনকে রাশিয়ার ম্যাফি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়। পড়াশোনা শেষ করে দেশে ফিরলেও চাকরি পাননি 44 জন। বঞ্চিত চাকরি প্রার্থীদের অভিযোগ 2 ব্যাচের পর নিয়োগ নিয়ে টালবাহানা শুরু হয়। এখানে যাওয়ার পরে পড়াশোনা করে আমরা যে সবাই ভালো একটা রেজাল্ট নিয়ে আমরা দেশে ব্যাক করি, কিন্তু দেশে ব্যাক করার পরে আসলে আমাদেরকে এখন পর্যন্ত নিয়োগ দেওয়া হয়নি। বায়ক অথরিটির কাছে বারবার আসলে একই বিষয় নিয়ে অ্যাপ্রোচ করি, বারবার আশ্বস্ত করা হয় যে আমাদেরকে নিবে, কিন্তু আমরা এতদিন অপেক্ষা করার পরে এখনো আমরা আসলে নিয়োগ পাইনি। চাকরি চেয়ে সম্প্রতি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে রাশিয়া থেকে পাশ করে আসা বঞ্চিত শিক্ষার্থীরা। আমাদের মতো নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারদের ভুলের কারণেই কিন্তু হচ্ছে চারনোবিলে নিউক্লিয়ার অ্যাক্সিডেন্টটা হয়েছে। দক্ষ জনবল তৈরি করে নিয়ে আসার পর নিয়োগ না দিয়ে ঠিক কতটুকু এখানে সেফটি কালচার মেনটেন করা হচ্ছে। সবার কাছ থেকেই একটা সুষ্ঠু সমাধানের প্রত্যাশায় আমরা যোগাযোগ করছি। সমাধানের অনেক আশ্বাস পেলেও এখন পর্যন্ত আমরা সমাধানের জন্য কোনো পদক্ষেপ এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি। চাকরি না পেয়ে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশন রোসাটমে অভিযোগ করেন বঞ্চিতরা। এর ভিত্তিতে 2021 সালে তৎকালীন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর কাছে চিঠি দিয়ে বিষয়টি বিবেচনার কথা জানায় রোসাটম, কিন্তু নেওয়া হয়নি যথাযথ ব্যবস্থা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চাকরি প্রার্থীদের সঙ্গে বৈষম্য হয়েছে কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। যেহেতু আগের সরকারের সময় এগুলা হয়েছে, তাহলে আমাদের দেখা উচিত যে যারা এখন চাকরি পাচ্ছে না তাদের এগেনস্টে বৈষম্য ধরনের আচরণ করা হচ্ছে কিনা। আমার ধারণা হয়তো হচ্ছে, তাহলে এগুলাকে অবশ্যই ইমিডিয়েটলি শুধরানো দরকার। বঞ্চিতদের বিষয়ে জানতে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ডক্টর শওকত আকবরকে একাধিকবার ফোন করা হলেও সাড়া পাওয়া যায়নি। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। নদী দূষণ বন্ধ করো, প্লাস্টিক দূষণ বন্ধ করো, এই স্লোগানে আজ সারা দেশে পালিত হচ্ছে বিশ্ব নদী দিবস। এই উপলক্ষে রবিবার সকালে বরগুনা মাছবাজার সংলগ্ন খাগদন নদী এবং ভাড়ানি খালের মোহনায় মানববন্ধন কর্মসূচি এবং প্লাস্টিক বর্জ্য পরিচ্ছন্ন অভিযান চালানো হয়েছে। আন্তঃসীমান্ত নদীতে বাংলাদেশের অধিকারের দাবি নিয়ে জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস পালিত হয়েছে। ব্রহ্মপুত্র সেতুর উপরে বাংলাদেশ পরিবেশ আন্দোলন সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে মানববন্ধন হয়। ব্রাহ্মণবাড়িয়ায় র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব নদী দিবসের অঙ্গীকার রুখে দাও দূষণকারী আর দখলদার, এই প্রতিপাদ্য সামনে রেখে লোকনাথ দিঘির ট্যাঙ্কের পাড় থেকে র্যালি বের করা হয়। এটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছে। দখল দূষণের কবলে পড়ে রাজশাহীর প্রমত্তা পদ্মা এখন হুমকির মুখে। শুধু পদ্মাই নয়, এক সময়ের প্রাণবন্ত নদীগুলোতেও নেই প্রাণ। দিন দিনই হারাচ্ছে নিজেদের অস্তিত্ব। রাজশাহী জেলার 21টি নদ নদীর বেশিরভাগই মৃতপ্রায়। দখল দূষণের কবলে পড়ে রাজশাহীর প্রমত্তা পদ্মা এখন হুমকির মুখে। শুধু পদ্মাই নয়, এ সময়ের প্রবাহমান নদীগুলোতেও নেই প্রাণ। রাজশাহী জেলার 21টি নদ নদীর বেশিরভাগই এখন মৃতপ্রায়। প্রমত্তা পদ্মা নদীতে পানি থাকে সর্বোচ্চ 3 মাস। বাকি 9 মাস নদীর বেশিরভাগ অংশ জুড়েই জেগে থাকে চর। এরপরেও শহর থেকে বর্জ্য ফেলায় দূষিত হচ্ছে পদ্মার পানি। নদী তীরে গড়ে তোলা হচ্ছে অবৈধ স্থাপনা। বহু নৌকা ঢাকার সে গয়নার নৌকা বলে পরিচিতি ছিল, সে নৌকাগুলি একসময় চলাচল করতো, সে নৌকাগুলি আর আসে না। পদ্মা ছাড়াও এক সময়ে জেলার বড় নদীগুলোর মধ্যে বারাহি, দয়া, ফলিয়াল বিল, নারদ ও সন্ধ্যা নদীর চিত্রও একই। নদী দখল করে গড়ে উঠেছে বসত ভিটা, ফসলি জমি, কাটা হয়েছে পুকুর। নদীতে নৌকাও চলেছে, সবই চলেছে, আমরা গোসলও করেছি। এখন চারি সাইডে বাড়িঘর হয়ে নদী হয়ে গেছে আপনার ছোট। হ্যাঁ, এখন পানি নষ্ট হয়ে গেছে। বড় বড় নৌকা নিয়ে এবং এখানে মাছ হয়েছে,
এই নদীটা এখন মরা মানে ভরাট হয়ে গেছে। পরিবেশবিদরা বলছেন নদী খনন, দখলমুক্ত এবং পানি সংরক্ষণ করতে না পারলে মৃত নদীগুলোকে বাঁচানো সম্ভব হবে না। দীর্ঘদিন যাবৎ এই নদীগুলি দখল হয়ে গেছে এবং এই নদী দখলের কারণে আপনার এই অঞ্চলের পরিবেশ ধ্বংস হচ্ছে। এই যে নদী খেকোগুলি মনে করেন তা দূষণ করছে, পানি নিষ্কাশন হচ্ছে না। অবশ্যই অবিলম্বে নদী দখল মুক্ত করতে হবে, নদী দূষণ মুক্ত করতে হবে এবং এই অঞ্চলে পানি রিজার্ভেশন করতে হবে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে নদী দখলমুক্ত করতে কঠোর নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। শুষ্ক মৌসুমে দেখা যাচ্ছে যে অধিকাংশ যে শাখা নদীগুলো আছে এগুলো শুকিয়ে যাচ্ছে, যেহেতু উপরে কানেক্টিভিটিটা নাই আর শুষ্ক মৌসুমে যেহেতু বৃষ্টিপাতও থাকে না। তো আমরা যদি নদীগুলো খনন করি এবং কানেক্টিভিটি রেস্টোর করি তাহলে দেখা যাবে যে বর্ষাকালের পাশাপাশি শুষ্ক মৌসুমও এর একটা প্রবাহ থাকবে। দ্রুত নদীগুলো খনন এবং দখলমুক্ত করে স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার দাবি পরিবেশবাদী সহ সাধারণ মানুষের। দীপ্ত, বার্তাকক্ষ। ভারতের সঙ্গে সরকারের নীরবতা বা নিষ্ক্রিয়তার দিন শেষ বলে জানিয়েছেন পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রবিবার সকালে ফেনীর পরশুরামের নিজ কালিকাপুর মহুরী নদীর ভাঙন পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেছেন। উপদেষ্টা বলেন, দর কষাকষি করে ভারতের সঙ্গে যদি একটি চুক্তি আমরা করতে পারি সেই চুক্তিতে আমরা সই করতে রাজি থাকব। অন্য দেশ করলো কি করলো না সেটা দেখার বিষয় নাই বলে তিনি মন্তব্য করেছেন। সরকারি পর্যায়ে যদি কোনো নীরবতা থেকে থাকতো, যদি কোনো নিষ্ক্রিয়তা থেকে থাকতো, সেই দিনটা শেষ হয়ে যেত। তবে একটা কথা সবাইকে মাথায় রাখতে হবে যে নদীর পানি কেবলমাত্র রাজনীতি না, এটা কূটনীতিও, এটা অর্থনীতিও। আর কিছু না হোক অন্তত মানবিক কারণে দুইটা দেশকে এক জায়গায় এসে এই নদীর পানি ব্যবস্থাপনা এবং দুর্যোগ ব্যবস্থাপনার বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। আজকে 53 বছর হয়ে গেল আমরা তিস্তা নদীর চুক্তি স্বাক্ষর করতে পারিনি। চুক্তি যদি পানি ভাগাভাগির স্বাক্ষর হয়, পরে হয়, কম হয়, সেটা আরেক বিবাদ, কিন্তু আমার দেশের মানুষকে তো আগে বাঁচাতে হবে। সেই দাবিটা তো প্রতিবেশী রাষ্ট্র কখনো অস্বীকার করতে পারে না। সেই জায়গাতে আমরা কোন তথ্যগুলো চাইবো, কিভাবে আলোচনা শুরু করব, আমাদের মোটামুটি একটা রূপরেখা প্রস্তুত করেছি। 6 দিন আগে ভারত থেকে গরু আনার সময় বিএসএফ সদস্যদের হাতে আটক নওগাঁর 2 যুবককে এখনও ফেরত দেওয়া হয়নি। তাদেরকে উদ্ধারে বিজিবির কোনো তৎপরতা নেই বলে অভিযোগ করেছেন তাঁর স্বজনরা। 17 সেপ্টেম্বর রাতে গরু আনতে নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্ত দিয়ে একটি দল ভারতে প্রবেশ করে। ভোরে গরু আনার সময় শীতলিঘাট এলাকায় বিএসএফ সদস্যরা তাদেরকে ধাওয়া দেয়। আটক করা হয় বড়পুকুর গ্রামের সানাউর ও এনামুল হককে, এমনটাই জানান তাদের স্বজনরা। এরপর থেকে তাদের কোনো খবর মিলছে না। কষ্টের মধ্যে আছে পরিবার কি করে, একটা ছেলে না থাকলে পরিবার, তার 2টা বাচ্চা আছে ছোট ছোট। আমার স্বামী জানি ফেরত আসে, আমার স্বামী ছাড়া আমার সংসার কেউ নেই। ছেলেগুলো আছে, 2 নাতি আছে, খাওয়া বউ আছে, আমি বুড়া মানুষ। সানাউর দিনমজুরি করে সংসার চালাতেন আর এনামুল হক ঢাকায় রাজমিস্ত্রির কাজ করতেন। এলাকাবাসী দাবি করছে বিএসএফ এই দুজনকে ভারতীয় পুলিশে সোপর্দ করে। জানতে পারি বিএসএফ অনেক মারধর করে তাদেরকে থানায় জমা দেয় এবং তারা কোথায় আছে তার পরক্ষণে আমরা জানি না। তাদেরকে বলেছি যে কোনো ফ্ল্যাগ মিটিং এর জন্য ব্যবস্থা হবে কিনা, তারা কোনো পদক্ষেপ নেয়নি। তারা যদি অপরাধ করে থাকতো, এই দেশে বিজিবিকে দিয়ে যদি এখানে সাজা দিত, আইনি ব্যবস্থা নিত, তাহলে আমরা তাও সন্ধান পেতাম, দেখতে পেতাম। আমাদের বিজেপিকে আমাদের অনেকবার বলা হয়েছে, তারা কোনো পদক্ষেপ নেয়নি। আমাদের গণ্যমান্য লোককে বলা হয়েছে, তার গরিব এলাকার লোকজন হয়তো বা কর্মজীবী সংস্থা কম। আমার মনে হয় এটা ওদের বা এটা আন্তর্জাতিকভাবে এটা করাটা উচিত, কি যে দেশে হয়তো অপরাধ হয়ে থাকে যদি সে দেশে শপথ করে দেয় তাহলে সেটা মনে হয় ভালো হতো। এ বিষয়ে বিজিবির সাথে একাধিকবার যোগাযোগ করেও কোনো ফল পাওয়া যায়নি। দীপ্ত, বার্তাকক্ষ। নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জে আলোচিত মা ও অন্তঃসত্ত্বা মেয়েকে হত্যা মামলার একমাত্র আসামি জুবায়েরকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে সাথে 1 লাখ টাকার জরিমানাও করা হয়েছে। রবিবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা এই রায় ঘোষণা করেছেন। রায়ে দণ্ডপ্রাপ্ত আসামি আল জুবায়ের স্বপ্নিল নারায়ণগঞ্জের পাইকপাড়া এলাকার আলাউদ্দিনের ছেলে। 2022 সালের 1 মার্চ নিতাইগঞ্জের ডালপট্টি এলাকায় ডাকাতি করতে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে রুমা চক্রবর্তী এবং তার অন্তঃসত্ত্বা মেয়ে ঋতু চক্রবর্তীকে হত্যা করেন তিনি।
রায়ে অসন্তোষ প্রকাশ করে বাদী রামপ্রসাদ চক্রবর্তী বলেন, এই খুনি তার পুরো পরিবারকে শেষ করে দিয়েছে। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। পদবি পরিবর্তন, সুষ্ঠু নিয়োগ বিধি কার্যকর ও অর্গানোগ্রাম দ্রুত বাস্তবায়ন করা না হলে কর্মবিরতি সহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন নার্সরা। সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন তারা। এতে অংশ নেন চট্টগ্রাম মেডিকেল কলেজে কর্মরত নার্স এবং চট্টগ্রাম নার্সিং কলেজের শিক্ষক শিক্ষার্থীরা। তারা দাবি জানিয়েছেন, নার্সিং ও মিডওয়াইফারি বিভিন্ন প্রশাসনিক পদে ক্যাডারের আমলাদের পদত্যাগ করতে হবে। বিসিএসে বৃহৎ নার্স কমিউনিটির জন্য আলাদা নার্স ক্যাডার পদ সৃষ্টি করার দাবিও জানিয়েছেন তারা। পরে মেডিকেল কলেজ থেকে প্রবর্তক মোড় হয়ে মেডিকেল এলাকায় বিক্ষোভ মিছিল করেন এই নার্সরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শামীম মোল্লা হত্যা মামলার আসামি মাহমুদুল হাসান রায়হানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মামলার ৩ নম্বর আসামি। শনিবার গভীর রাতে গাজীপুরের হোতাপাড়া থেকে তাকে আটক করে আশুলিয়া থানা পুলিশ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লাকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দীর্ঘ ১১২ দিন পর আজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হয়েছে। সকালে ক্লাসে ফিরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। ঈদুল আজহার ছুটি শেষে ১ জুলাই শ্রেণী কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সর্বজনীন পেনশনের নতুন স্কিম প্রত্যাহারের দাবিতে সেদিন থেকেই সর্বাত্মক কর্মবিরতিতে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। অন্যদিকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে যা সরকার পতনের আন্দোলনের রূপ নেয়। ১২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভায় ক্লাস শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। আমরা এখন থেকে ক্লাস করতে চাই, ক্লাস বর্জন অথবা করতে চাই না, এই ধরনের চিন্তাধারা অন্তত আমাদের এখন আর নাই। আমাদের অনেক ভালো লাগছে যে এতদিন পরে আমরা আবার স্বাভাবিক একটা পরিস্থিতিতে ফিরে আসতে পেরেছি। প্রায় দীর্ঘ 4 মাসের মতো ক্লাস বন্ধ ছিল। আমরা কেউই ক্লাস বন্ধ চাই না, কারণ আমাদের সবারই আসলে অনার্স শেষ করতে হবে এবং আমাদের উচ্চশিক্ষা বা আমাদের চাকরি জীবনে যেতে হবে। দুর্গাপূজা উপলক্ষে ভারত ও বাংলাদেশের মৎস্য ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতেই ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। তিনি জানান, রপ্তানি অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। রবিবার সচিবালয় উপদেষ্টা আরও জানিয়েছেন, ভারতে ৩,০০০ টন ইলিশ রপ্তানির অনুমতির সঙ্গে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। দেশের মানুষের জন্য পর্যাপ্ত ইলিশ সরবরাহ রয়েছে। এই মাছের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে সরকার কাজ করছে বলেও জানিয়েছেন তিনি। ফরিদা আক্তার জানান, প্রজনন মৌসুমে ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর ইলিশ ধরা ও বিক্রি বন্ধ থাকবে। অনুমোদনটা দিয়েছে, যেটা ভারতের যারা মৎস্য ব্যবসায়ী এবং বাংলাদেশের মৎস্য ব্যবসায়ী তারা একটা অনুরোধের প্রেক্ষিতে এটা বাণিজ্য মন্ত্রণালয় দিয়েছে। এর সাথে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। আমাদের এখনও সেই কমিটমেন্টটা আগের মতোই আছে যে আমরা বাংলাদেশের মানুষের জন্য ইলিশ যেন প্রাপ্যতা নিশ্চিত করতে পারি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আজ সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য নিশ্চিত করেছেন। ১২ আগস্ট রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন সেনাপ্রধান। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে সোমবার নিউ ইয়র্ক যাচ্ছেন ডক্টর ইউনূস। তিনি ২৭ সেপ্টেম্বর সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ভাষণ দেবেন। ৩১ ডিসেম্বরের মধ্যে সব সরকারি কর্মচারীর সম্পদ বিবরণী জমা দেয়া বাধ্যতামূলক বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মোখলেসুর রহমান। রবিবার সচিবালয় সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন তিনি। সচিব বলেছেন, দেশে ১৫ লাখ সরকারি কর্মচারী রয়েছেন। সরকারি কর্মচারী আচরণ বিধি ১৯৭৯-র আলোকে কর্মচারীগণ স্ব মন্ত্রণালয়ে তাঁর সম্পদ বিবরণী জমা দেবেন। তবে শুধু চলতি বছর ৩০ নভেম্বরের মধ্যে জমা দিতে হবে। সচিব জানিয়েছেন, সম্পদ বিবরণী জমা দেওয়ার সময় কেউ ভুল তথ্য বা তথ্য গোপন করলে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে তা বিবেচিতও হবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জমা দিতে হবে। খামটা থাকবে সিলগালাকৃত। আর ভুল তথ্য কিংবা গোপন যদি এমন কোনো তথ্য থাকে যেটা মিসলিড করে, এদের ব্যাপারে আমাদের এটাকে বলে 1979 এই বিধিমালা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। রবিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ভারতের উপ হাইকমিশনার প্রভন বাধেও উপস্থিত ছিলেন। বৈঠকে বিএনপি নেতাদের মধ্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান নিতাই রায়চৌধুরী এবং আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। বন্যপ্রাণীর পোষ মানা নতুন কিছু নয়, কিন্তু চলে যাবার পর ভালোবাসার টানে ফিরে আসা মনে নাড়া দেয়। তেমনি এক ঘটনা ঘটেছে রাজবাড়িতে। অসুস্থ এক ঈগলকে পরম যত্নে সুস্থ করে তোলেন পাখি প্রেমী লিটন। সুস্থ হয়ে চলে যাওয়ার পর এটি আবার ফিরে এসেছে লিটনের কাছে। রাজবাড়ী শহরের টিএনটি এলাকার বাসিন্দা সাংবাদিক লিটন চক্রবর্তী 2 মাস আগে আহত একটি ঈগল পাখি উদ্ধার করে পরম মমতা ও যত্নে পুরোপুরি সুস্থ করে তোলেন তিনি। এরপর পাখিটিকে ছেড়ে দিয়েছিলেন, কিন্তু ভালোবাসার টানে 2 মাস পর ঈগলটি লিটনের কাছে ফিরে এসেছে। কোনো অসুস্থ পাখি বা কোনো সরীসৃপ পেলেই সবাই আমাদের কাছে নিয়ে আসে। আমরা ওদেরকে প্রাণী সম্পদ কর্মকর্তার সহায়তা নিয়ে ওদেরকে সুস্থ করে আবারও অবমুক্ত করি। আশা করছি যে ও খুব শীঘ্রই সুস্থ হবে। সুস্থ হলে আবারও ওকে অবমুক্ত করব। এই ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। যে কোনো পশু দাদা এগুলো পাইলে সংরক্ষণ করে নিয়ে আসে, ওগুলো সুস্থ করে অবমুক্ত করে দেয়। খুবই সরল। ওর কাছে আমরা শিশুরাও যাচ্ছে, আমাদের শিশুরাও ওকে দেখতে আসে, আমরাও যাই। হিংস্রতা তেমন ওর মধ্যে দেখি না। তাকে সকাল দুপুর বিকাল 3 বেলায় আমরা মাছ খাওয়াই। পাখি প্রেমী লিটন জানায়, গত 4 জুলাই রাজবাড়ী সদরের বসন্তপুর এলাকায় কয়েকজন কিশোর ঈগলটির ডানা ভেঙে দিলে স্থানীয়রা 999-এ ফোন দেয়। পরে বন বিভাগের কর্মীরা এসে ঈগলটিকে উদ্ধার করে। প্রাথমিক চিকিৎসার পর পাখিটিকে লিটনের কাছে হস্তান্তর করে তারা। এরপর থেকেই পাখি প্রেমীর সঙ্গে মায়ার বাঁধনে বাঁধা পড়ে ঈগলটি। দীপ্ত, বার্তাকক্ষ। অক্টোবরে অনুষ্ঠিতব্য বাংলাদেশ সাউথ আফ্রিকা টেস্ট সিরিজের ভেন্যু চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম পরিদর্শন করেছে আফ্রিকার 4 সদস্যের একটি প্রতিনিধি দল। সকালে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে সরাসরি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে যান পর্যবেক্ষক দলটি। এ সময় তাদের সঙ্গে ছিলেন বিসিবির ক্রিকেট অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফিস। দলটি স্টেডিয়ামে ইনডোর ক্রিকেট কমপ্লেক্স, মাঠের অবস্থা, গ্যালারি সহ বিভিন্ন স্থান ঘুরে দেখে। দর্শক, এরই সঙ্গে শেষ করব দীপ্ত সংবাদ। তবে শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম থাকছে আরেকবার। 3 পার্বত্য জেলা অনেকটাই শান্ত, তবে আতঙ্ক এখনও কাটেনি। রাঙ্গামাটি থেকে 144 ধারা প্রত্যাহার। নওগাঁর পৌরসর সীমান্ত থেকে বিএসএফের হাতে আটকের পর নিখোঁজ 2 যুবক, নিশ্চুপ বিজিবি। দখল দূষণে অস্তিত্ব সংকটে রাজশাহীর 21টি নদী দখলমুক্ত করে স্বাভাবিক প্রবাহ ফেরানোর দাবি। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আমাদের পরের আয়োজন সন্ধ্যা 6টা 50 মিনিটে দেখার আমন্ত্রণ।